আসসালামু আলাইকুম। মিতা মোস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক, সেটাই চাওয়া কমনওয়েলথের। আর সেই জন্য সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত তারা। মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠক করেন কমনওয়েলথের 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন সংস্কারের বিষয়, নির্বাচনী আইনের সংস্কার, ভোট ব্যবস্থাপনা, প্রবাসী ভোটারদের বিষয়ে কমিশনের ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলের প্রধান প্রফেসর লুই ফ্রান্সিস্কি বলেন, যেভাবে সরকার চাইবে সেভাবেই তারা সহযোগিতা করবে। এর আগে সাংবাদিকদের কর্মকাণ্ডে নির্বাচন প্রশাসনের অবৈধ হস্তক্ষেপ বন্ধ, সাংবাদিকদের অবাধ চলাচলের অধিকার এবং বেশ কিছু বিষয়ের কথা উঠে আসে। In those recommendations, we have had very good discussions with the Commission, and well, we are certain that you have such a brilliant team of experts here pushing for reforms, and that those reforms will be implemented in the new dispensation, and Bangladesh will be a success story for the Commonwealth and for the whole world. বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা আজও বিক্ষোভ করছে। সেখানে আছেন আমাদের সহকর্মী তামজিদ সুমন। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। তামজিদ, শিক্ষার্থীরা কি আজকে কলেজের ভেতরে আছে নাকি আজও রাস্তায় নেমেছে তারা? আর আসলে এই মানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? যানজটের কি অবস্থা আজকে? মিতা, সার্বিক পরিস্থিতি যদি বলি, আসলে শিক্ষার্থীরা আজকে তাদের ক্যাম্পাসের বাইরে বের হননি, কারণ তাদের যে আন্দোলনের কর্মসূচি তারা দিয়েছেন সেটি তারা আজকে বলছে যে তারা তাদের তিতুমির কলেজের ভিতরেই তারা তাদের কর্মসূচি পালন করবেন, এবং তারা বলছেন যে আজকে কমপ্লিটলি শাটডাউন আজকের জন্য তাদের কোনো ধরনের ক্লাস, পরীক্ষা বা কোনো ধরনের যে কলেজের ভিতরে যে কর্মসূচি, দাপ্তরিক কাজ, সেগুলো সব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এবং তারা বলছেন যে তারা সরকারকে সময় দিতে চান কিছুটা, তাদের সাথে আলোচনা। আপনি জানেন যে সোমবার একটি আলোচনা হয়েছিল, সেই আলোচনার আসলে সিদ্ধান্ত কি আসবে সেই সিদ্ধান্তের বিষয়ে তারা সরকারকে সময় দিতে চান, এবং সেই সময়টা দিচ্ছেন তারা যে একটি ভালো খবর তারা শুনতে চান, যে তাদের যে বিশ্ববিদ্যালয়ের দাবি রয়েছে সেই দাবির সাথে যেন সরকার একমত হয়ে সেটি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা যাতে শুরু করা যায়। আজকে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা আন্দোলন করছেন কলেজের ভিতরে, কিন্তু তারা যদি কোনো আন্দোলনের এখন পর্যন্ত তারা যদি আলোচনায় কোনো সুফল না পান তাহলে তারা রাস্তায় নামবেন। তবে আজকের জন্য তারা বলেছেন আপাতত তাদের সিদ্ধান্ত নেই কলেজের বাইরে বের হওয়ার। যদি প্রয়োজন পড়ে তাহলে তারা যেই তিতুমির সরকারি কলেজটির সামনে যে সড়কটি রয়েছে সেটিতে বের হতে পারেন, তবে সেটির সম্ভাবনা খুবই কম বলেছেন। এছাড়া আমরা তাদের আন্দোলনের কথা বলেছি যে আপনারা যদি সড়ক অবরোধ করেন সেক্ষেত্রে জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখছেন কিনা বা কোনো ধরনের অন্য পরিকল্পনা করছেন কিনা, তখন তারা কিন্তু বলেছেন যে না, তারা আসলে কি পরিকল্পনা করছেন সেটি তারা জানাতে চান না। তারা বলতে চান যে তাদের দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয় করার, এবং এই বিশ্ববিদ্যালয় যদি তাদের এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত না করা হয় তাহলে তারা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাবেন। একটি বিষয়ে তারা সাধারণ মানুষের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন। তারা বলেছেন কালকে যে ঘটনাটি ঘটেছিল ট্রেনে হামলার বিষয়ে, দু একজন যে ভুলটি করেছে সেটির জন্য তারা ক্ষমা প্রার্থনা করেছেন। সব মিলিয়ে এখন এই তিতুমির কলেজের সামনে বা মহাখালী এলাকায় আমরা কোনো যানজট ও সেভাবে দেখছি না। স্বাভাবিকভাবে যে সিগন্যালের জন্য যে জটগুলো থাকে সেগুলোই, আন্দোলনের কোনো প্রভাব এখন সড়কে পড়েনি। মিতা, জানছিলাম তিতুমির কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের খবর। 1 মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করছে গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় 41,000 কর্মী রয়েছে। ওই কারখানার শ্রমিকেরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। গতকাল সকাল থেকে রাত 11টা পর্যন্ত 13 ঘন্টা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে তারা। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও চতুর্থ দিনের মতো আজ সকাল 10টা থেকে পুনরায় ওই সড়ক অবরোধ করে 1 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। অপরদিকে জিরানি এলাকায় ডোরিন গ্রুপের 3টি কারখানার শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের সিরাজগঞ্জ প্রান্তে জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন হয়ে গেলে নোটিশ জারি করে জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দাবি, বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ কাজ শেষ হলে বগুড়া ও সিরাজগঞ্জের মানুষের সহজ যাতায়াত নিশ্চিত সহ রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের জেলাগুলোর দূরত্ব কমে আসবে। 200 কিলোমিটার পথ কমে দূরত্ব হবে মাত্র 72 কিলোমিটার। অল্প খরচে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য সহ কৃষিপণ্য সারা দেশে পরিবহন করা যাবে। গতিশীল ও শক্তিশালী হবে উত্তরাঞ্চলের জেলাগুলোর অর্থনীতি। নতুন রেলপথ চালু হলে বগুড়া থেকে সিরাজগঞ্জ হয়ে 5 ঘন্টায় ঢাকায় পৌঁছানো সম্ভব হবে। তো যদি ট্রেনগুলিও চালু থাকতো তাহলে আমাদের এই শিল্প কলকারখানা আরও প্রতিষ্ঠিত হতো এবং যে কৃষক তারা তাদের শস্য উৎপাদন করতে আরও উৎসাহ বোধ করত। সেই সময় যারা আমলারা ছিল তারা নানা ফোন দিয়ে এটে নানাভাবে ষড়যন্ত্র করে সিরাজগঞ্জ শহরকে রেল বিচ্ছিন্ন করার একটা পরিকল্পনা করেছিল। সিরাজগঞ্জ শহর থেকে বগুড়া পর্যন্ত রেল লাইনের সংযোগটা দ্রুত তার সাথে কাজ শেষ করা উচিত, কারণ ইতিমধ্যে জমি অধিগ্রহণের জন্য একটা সিদ্ধান্ত হয়েছে। বগুড়া সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প সূত্রে জানা যায়, এই প্রকল্প বাস্তবায়নের জন্য 944 একর জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে ডুয়েল গেজ লাইন এবং পরবর্তীতে ডাবল লাইনে ট্রেন চলাচল করবে। রেলপথে মোট 9টি স্টেশন তৈরি করা হবে। কাজটা যদি প্রকল্প শুরু করে, যে প্রকল্পটা অর্ধেক কাজ প্রায় কমপ্লিটই আছে, সো দ্যাট এটাকে যাতে তাড়াতাড়ি কর্তৃপক্ষ একটা সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করে। এই প্রকল্পটি এই উত্তরাঞ্চলের কৃষকদের বিষয়গুলো বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে যেন বাস্তবায়ন করা হয়। বাংলাদেশ সরকার ও ভারতীয় লাইন অফ ক্রেডিটের যৌথ অর্থায়নে এই রেলপথ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। 2026 সালে এর নির্মাণ কাজ শেষ হবে। এই রেলপথ নির্মাণে প্রাথমিক সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 5,500 কোটি টাকা। এনটিভি নিউজ ডেস্ক। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে গ্রেফতার করেছে পিবিআই রংপুর। এ নিয়ে এ মামলায় 3 জন গ্রেফতার হলো। রংপুর পিবিআইয়ের পুলিশ সুপার ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা ABM জাকির হোসেন জানান, মধ্যরাতে নগরীর আলমনগর এলাকা থেকে শরীফুল ইসলামকে আটক করে পিবিআই অফিসে আনা হয়। আজ তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করবে পিবিআই। গত 16 জুলাই শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়। আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা করেন। এই মামলার প্রধান আসামি রংপুর মেট্রোপলিটন পুলিশের ASI আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়কে আগেই গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে তারা রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছে। মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজার থেকে শিশুসহ 31 নারী পুরুষকে উদ্ধার করেছে র্যাব। এই সময় অপহরণকারী চক্রের 2 সদস্যকে আটক করা হয়। অপহরণকৃতদের একজন জানান, তিনি এবং তার 3 বন্ধু কচ্ছপিয়া মেরিন ড্রাইভ এলাকায় ঘুরতে গেলে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাদের অপহরণ করে একটি পাহাড়ে নিয়ে যায়। তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। টাকা না পাওয়ায় মালয়েশিয়ায় পাচারের সময় তিনি কৌশলে পালিয়ে যান। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অন্যদের উদ্ধার করে র্যাব। এই সময় অপহরণকারী চক্রের 2 সদস্যকে আটক করা হয়। উদ্ধারকৃত 31 জনের মধ্যে 5 জন বাংলাদেশি এবং 26 জন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রয়েছেন। উদ্ধার ও আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। সাভারে ছাত্র জনতা হত্যা মামলায় আসামিদের গ্রেফতার এবং আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকালে ব্যানার নিয়ে কয়েকশো মানুষ থানার সামনে অবস্থান নিয়ে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারের দাবিতে স্লোগান দেন। পরে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট মুরাদ হোসেন সহ স্থানীয় নেতারা। সমাবেশে অভিযোগ করা হয়, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে থাকলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। উল্টো বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়ে তাদের হয়রানি এবং সুনাম ক্ষুণ্ণ করা হচ্ছে। ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজিবি।
সকালে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। 2021 সালে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পরে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ। এর আগেও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বিএনপি নেতা অধ্যাপক এম এ মান্নানকে তৎকালীন আওয়ামী লীগ সরকার গ্রেফতার করলে 2.5 বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি। দিল্লির মাওলানা সাদ কান্দলভিকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়ার দাবিতে তাবলিগ জামাতের সাদপন্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছেন। সেখানে আছেন আমাদের সকালে দিল্লির মাওলানা সাদ কান্দলভিকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়ার দাবিতে যে যমুনার সামনে তারা অবস্থান নেন, সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান করেন তারা। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসের প্রেক্ষিতে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। জাহানারা ছাড়াও দলে ফিরেছে ব্যাটার শারমিন আক্তার ও স্পিনার সঞ্জিদা আক্তার। 15 সদস্যের দলে নতুন মুখ টপ অর্ডার ব্যাটার তাজ নেহার। বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে খেলেছে এই বছর মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আয়ারল্যান্ড সিরিজে স্ট্যান্ড বাই তালিকায় আছে দিলারা আক্তার, দিশা বিশ্বাস, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম ও জান্নাতুল ফেরদৌস। 22 নভেম্বর বাংলাদেশ সফরে আসবে আইরিশরা। সফরে 3টি ওয়ানডে এবং 3টি টি20 খেলবে দুই দল। 27 নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে, পরের দুটি 30 নভেম্বর এবং 2রা ডিসেম্বর। সবকটি ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জাকারিয়া পিন্টুর তৃতীয় ও চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। চিরচেনা মোহামেডান স্পোর্টিং ক্লাবে সকাল 10টার দিকে জানাজার নামাজে অংশ নেন সাবেক ফুটবলার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন, মোহামেডানের সাবেক সভাপতি এবং এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ফুটবল কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর সহ অন্যান্যরা। 11টার পর মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রাঙ্গণে চতুর্থ জানাজায় যোগ দেন সংগঠনের সভাপতি তাবিথ আউয়াল সহ ফেডারেশন কর্তারা। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে পঞ্চম জানাজা অনুষ্ঠিত হবে। বিকেলে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে জাকারিয়া পিন্টুকে দাফন করা হবে। এর আগে সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। এদিন ধানমন্ডি ও ইন্দিরা রোডে আলাদা জানাজায় অংশ নেন আত্মীয় এবং সতীর্থরা। পিন্টু ভাই এই ক্লাবে শুধু খেলেনি, এই ক্লাবের বিভিন্ন সময়ে ক্লাবের উন্নয়নের জন্য নেতৃত্ব দিয়েছেন। সকল সময় পিন্টু ভাই আমার সাথে ছিলেন। এই ক্লাবের উন্নয়নে তার ধারণা ছিল। সকল সময় একটা কথাই চিন্তা করতেন, কিভাবে এই ক্লাবকে আরও সকল সময় যেভাবে তাদের সময় এই ক্লাবকে গৌরব অর্জন করেছেন সেভাবে করতে পারেন। ক্লাবের একটি ভালো হলে খুবই আনন্দিত হতেন। এই বয়সেও উনি মাঠে নাচানাচি শুরু করে দিতেন। ক্লাবের খারাপ সময় অনেক দুঃখ প্রকাশ করতেন। আমরা মনে করি জাকারিয়া পিন্টু একটা ব্যক্তি নয়, নিজেই একটা প্রতিষ্ঠান। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।